আজকে ফাইনাল ডেস্টিনেশন মুভি সিরিজের বাকি থাকা এই 5 নম্বর পার্টটা এক্সপ্লেন করব এবং যারা এখনও আগের পার্টগুলো দেখোনি তারা প্রত্যেকটা মুভি প্লেলিস্টে পেয়ে যাবে। তো ফাইনাল ডেস্টিনেশন মুভিটা আসলে 2011 সালে মুক্তি পেয়েছিল এবং এই মুভির বেশ কিছু দৃশ্য আশা করছি তোমরা কম বেশি সকলেই দেখেছো, কারণ এতটাই ভাইরাল সেগুলো। যদিও অত্যন্ত বেশি ভালগার দৃশ্যগুলো আমি ব্লার করেই উপস্থাপন করেছি যাতে কারোরই কোনো রকম দেখতে অসুবিধা না হয়। তো চলো দেখা যাক মুভিতে ঠিক কী কী চমক অপেক্ষা করছে। গল্পের শুরুতেই আমরা বেশ কিছু লোকজনকে দেখি যারা এই প্রিসার্চ কোম্পানিতে কাজ করে। এই দুটি ছেলে একে অপরের বন্ধু হলেও স্যাম নামক ছেলেটি এই কোম্পানিতে একজন সেলসম্যান এবং পিটার তার বস। যদিও স্যাম এই কোম্পানির কাজের শেষে একটি রেস্টুরেন্টেও কাজ করে এবং সে ভবিষ্যতে একজন বড় শেফ হতে চায়। এদিকে তাদের কোম্পানি থেকে সেদিনই পিকনিকে যাওয়ার প্রস্তুতি চলছে। একটু বাদেই সেখানে স্যামের এক্স গার্লফ্রেন্ড এসে পৌঁছায়। এবার স্যাম তাকে পিকনিকে যাওয়ার জন্য অনুরোধ করলেও মলি জানিয়ে দেয় আমাদের যেহেতু ব্রেকআপ হয়ে গেছে তাই এক জায়গায় একসাথে না যাওয়াই ভালো। যদিও স্যাম এখনো তার গার্লফ্রেন্ডকে ভীষণ ভালোবাসে। এদিকে আমরা দেখি ক্যান্ডিস নামক মেয়েটি হলো পিটারের গার্লফ্রেন্ড। যদিও পিটার তার বস তাই সে জানিয়ে দেয় আমরা যে কদিন পিকনিকে থাকবো তাই একে অপরের সঙ্গে বস এবং এমপ্লয়ের মতোই ব্যবহার করব। একটু বাদে এই অলিভিয়া নামক মেয়েটিকে আমরা আসতে দেখি। তার বয়ফ্রেন্ড কোম্পানিতে এসে তাকে ছেড়ে দিয়ে যায়, যদিও তার বয়ফ্রেন্ডকে বাকি মেয়েরা একেবারেই পছন্দ করে না। এবার যখন পিটার এবং স্যাম দাঁড়িয়ে কিছু কথা বলছিল সেই মুহূর্তে তাদের দুজনের বস এই ডেনিস নামক ব্যক্তিটি কোম্পানিতে এসে পৌঁছায়। ওই ব্যক্তি স্যামকে জানিয়ে দেয় যে বাকি সবাই তো চলে এসেছে কিন্তু কোম্পানির আলাদা ডিপার্টমেন্টে কাজ করা ওই ন্যাথান নামক ছেলেটি এখনো আসেনি, তাই তুমি দ্রুত ওকে ডেকে নিয়ে আসো, নাহলে খুব দেরি করলে কিন্তু পিকনিকের বাস আমরা ছেড়ে দেবো। এবার স্যাম তো দৌড়ে চলে যায় ন্যাথানকে ডাকতে। সেখানে গিয়ে দেখে আরেক ঝামেলা। সবেমাত্র কয়েক সপ্তাহ হলো ন্যাথানকে সেখানকার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বানানো হয়েছে। ইতিমধ্যেই সে ছুটিতে যাওয়ার জন্য বললে ওই ডিপার্টমেন্টের ম্যানেজার ভীষণ রেগে যায়, কিন্তু এদিকে ন্যাথানও তার মন জুগিয়ে চলতে চায়, নাহলে তাকেও হয়তো কোম্পানি থেকে বের করে দিতে পারে। যাই হোক, ঝামেলা মিটিয়ে তারা দুজনই চলে আসে নিচে। তাদের কথোপকথনে বোঝা যায় স্যাম এখানে একজন সেলসম্যানের চাকরি করলেও সে প্যারিসে কোনো একটা বড় রেস্টুরেন্টে শেফের চাকরি পেয়েছে, কিন্তু তার গার্লফ্রেন্ড যেহেতু এখানেই থাকে তাই প্যারিস যাবে কি যাবে না সেটা ঠিক করতে পারছে না। এরপর তারা দুজনেই পিকনিকের বাসে উঠে আসে। এবার কোম্পানির কর্মচারী ভর্তি সেই বাস এগোতে থাকে তার গন্তব্যের দিকে। বাসের মধ্যে সবাই একে অপরের সঙ্গে হাসি ঠাট্টা মজা করছিল ঠিকই, কিন্তু স্যাম নামক ছেলেটি একটু মনমরা, কারণ তার গার্লফ্রেন্ডের সঙ্গে সম্পর্কটা এখন ঠিক যাচ্ছে না। এরপর বাসটি পৌঁছায় একটি বিশাল ব্রিজের উপরে, যেখানে স্যাম জানলা দিয়ে দেখতে পায় ব্রিজটার কোনো একটি ভাঙা অংশ সারানোর কাজ চলছে এবং হঠাৎ সে লক্ষ্য করে বাসে চলতে থাকা গানটি চেঞ্জ হয়ে অন্য কিছু একটা চলতে শুরু করেছে। কিছুক্ষণ বাদেই ভাঙা অংশ থেকে ফাটল নিয়ে হঠাৎ ব্রিজটা মাঝখান থেকে ভেঙে পড়তে শুরু করে। সামনে এগোতে থাকা বেশ কিছু গাড়িও সেই ফাটলের মধ্যে চলে যায়। এদিকে স্যাম পুরো বিষয়টা দেখতে পেয়ে ঝটপট মলির হাত ধরে বাস থেকে নেমে আসে এবং বাকি প্যাসেঞ্জাররাও দৌড়ে সেখান থেকে নেমে আসে। ইতিমধ্যেই ক্যান্ডি সেই ফাটলের ধারের দিকে আটকে পড়ে এবং সেখান থেকে নিচে পড়ে গিয়ে একটি জাহাজের মাস্তুলের উপর খুব বাজেভাবে মৃত্যু হয়ে যায়, যেটা দেখে তো পিটার ভীষণভাবে ঘাবড়ে যায় এবং ভাবে এটা কি হয়ে গেল। এদিকে ব্রিজ আরো বেশি ভাঙতে শুরু করে, তাই স্যাম মলির হাত ধরে টেনে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। আইজ্যাক নামক ছেলেটি ওয়াশরুমে থাকায় বিষয়টা খেয়ালই করে না। সে যখন বেরিয়ে এসে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বাসটাও এবার সেই ফাটলের মধ্যে দিয়ে জলে পড়ে যাওয়ায় ছেলেটির ওখানেই মৃত্যু হয়ে যায়। আমরা দেখি একে একে ব্রিজের তারগুলো ছিঁড়তে শুরু করেছে এবং প্রচুর মানুষও সেই ফাটলের মধ্য দিয়ে পড়ে মারা যাচ্ছে। দৌড়ানোর সময় অলিভিয়া নামক মেয়েটির চোখের চশমা খুলে যায় এবং সে আর কিছু দেখতে পায় না ও সামনে এগোতেই পারে না। এদিকে ব্রিজের আরেকটি ভাঙা অংশের ধার দিয়ে মলিকে ধীরে ধীরে পার করে দেয় স্যাম এবং অলিভিয়ার চিৎকার শুনে সে অলিভিয়াকেও সেখান থেকে ধরে ধরে এনে ওই লোহার রেলিং এর ওপর দিয়ে যেতে বলে। এবার সে যেহেতু চোখে সেভাবে দেখতে পাচ্ছে না তাই হামাগুড়ি দিয়ে কোনোভাবে যাওয়ার চেষ্টা করলেও বিশেষ কোনো ফল হয় না। সে হঠাৎই ওই ব্রিজ থেকে জলে পড়ে যায়, কিন্তু সেখানেও তার প্রাণ রক্ষা হয় না। ওপর থেকে একটি গাড়ি সজোরে তার উপর পড়ায় সে ওখানেই মারা যায়। ওদিকে দেখি ন্যাথান দৌড়ে স্যামের কাছে আসছে। ঠিক সেই সময় একটি তার ছিঁড়ে দ্রুত গতিতে তার শরীরে লাগে এবং সেও মারা যায়। এদিকে ব্রিজ তো আরো বেশি ভাঙতে শুরু করেছে আর হঠাৎ তাদের বস ডেনিস ব্যালেন্স হারিয়ে ওই ব্রিজের ধারে পড়ে যায় এবং ঝুলতে থাকে। এদিকে রোডে কাজ চলতে থাকা সেই গরম পিচ গালার লিকুইড সেটা তার শরীরে পড়ে যায় এবং খুব বিভৎসভাবে তার যন্ত্রণার মধ্যে দিয়ে মৃত্যু হয়ে যায়। এদিকে স্যাম এবং পিটার ঝাঁপ দিয়ে নিচে থাকা লোহার রেলিংটা ধরে ঝুলতে থাকে। ওদিকে আমরা লক্ষ্য করি ব্রিজের বেশ কিছুটা অংশ প্রচুর মানুষ সহ ভেঙে জলে পড়ে যায়। এবারে ওই ঝুলতে থাকা রেলিংটাও এত পরিমাণে নড়বড়ে হয়ে যায় যে কোনো মুহূর্তে ওটা পড়ে যেতে পারে। মলি উপর থেকে চিৎকার করছে, কিন্তু তারা লক্ষ্য করে যে ব্রিজের উপরে থাকা একটি লোহার পাইপ এবং লোহার টিন ভর্তি বস্তু তাদের দিকেই নিচু হচ্ছে, কিন্তু হঠাৎ সেই গাড়ি থেকে বেরিয়ে আসা লোহার রডগুলো পিটারের শরীরের এপার ওপার হয়ে যায় এবং সে ওখানেই নিচে পড়ে মারা যায়। আর ঠিক তারপরেই ধারালো লোহার টিন স্যামের শরীরের এপার ওপার হয়ে যায় এবং তারও ওখানে মৃত্যু হয়ে যায়। ঠিক এই দৃশ্য থেকেই আবারও আমরা বেশ কিছুক্ষণ আগের সময়ে অর্থাৎ বর্তমানেই ফিরে আসি। লক্ষ্য করি এই পুরো দুর্ঘটনাটা স্যাম তার দুঃস্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছিল। এবার আবারও গাড়িটা ব্রেক লাগাতে তার হাতটা যখন কেটে যায় সে নিশ্চিত হয়ে যায় যে এটা কোনো দুঃস্বপ্ন ছিল না, সে ভবিষ্যতের কিছু দৃশ্য আগে থেকেই দেখতে পেয়ে গেছিল। সেই আতঙ্কে সে বাসের সকল
সকলকে নেমে যাওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু কেউই তার কথা মানতে চায় না। তাই সে দ্রুত তার গার্লফ্রেন্ড মলিকে নিয়ে সেখান থেকে নেমে আসে। এটা দেখে তাদের বস পিটারকে জানায় কোম্পানির কেউ দল ছুট হয়ে যাক সেটা ঠিক হবে না, তাই তাকে স্যামের পিছনে ডাকতে পাঠানো হয়। এটা দেখে তার পেছনে বাকিরাও একে একে নেমে আসলে বাইরের পরিস্থিতি দেখে সকলেই ঘাবড়ে যায়। এরপর তারাও সকলে দৌড়ে ওই ব্রিজ থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। এবার বেশ খানিকটা দৌড়ে তারা সকলে ওই ব্রিজ থেকে নিরাপদে বেরিয়ে আসে এবং চোখের সামনে মাঝখান থেকে ব্রিজটা ভেঙে জলে পড়তে দেখে। বাকিরা তাকে অবাক চোখে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে জানলে যে এটা হতে চলেছে? কিন্তু সে তো কোনো উত্তরই দিতে পারছে না। এবার এই দুর্ঘটনার পর সকলকে পুলিশ স্টেশনে এনে জিজ্ঞাসাবাদ করা হয় যে স্যাম নামক ছেলেটি কিভাবে দুর্ঘটনার আগে বিষয়গুলো সব জানতে পেরেছিল। কিন্তু সকলেই তার বিষয়ে ভালো কথাই বলে যে সে কিভাবে দেখতে পেয়েছে সেটা তারা জানে না, তবে ছেলেটি কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত হতে পারে না। মানে পুলিশ ভাবছিল সে হয়তো কোনো টেরোরিস্ট হয়তো। এরপর সকলকেই একে একে ছেড়ে দেয় এবং শ্যামকেও বলে যে আমার নজর কিন্তু তোমার উপরেই থাকবে, সুতরাং সাবধানে থেকো। এরপর শ্যামও সেখান থেকে চলে আসে। এবার যেহেতু ওই কোম্পানির ট্রিপে এরা কজন বেঁচে গেলেও বাসে আটকে থাকা বাকি 17 জন কর্মচারীর মৃত্যু হয়ে গিয়েছিল, তাই তাদের শ্রদ্ধাঞ্জলি দিতে বাকিরা ওখানে আসে এবং বাকি বন্ধুরা আবারও জানতে চায় যে সে কিভাবে দুর্ঘটনার আগে জিনিসগুলো দেখতে পেল। কিন্তু তখনও স্যামের কাছে কোনো উত্তর ছিল না। তবে পিটার জানায় এসব কথা ছাড়ো, ওকে ধন্যবাদ জানানো উচিত, কারণ ওর জন্যই আমরা সকলে আজ বেঁচে আছি। এবার তারা যখন ওখান থেকে ফিরছিল তখন আবারও এই ব্লাডওয়ার্থ নামক ব্যক্তিটি হঠাৎ জানায় মৃত্যু কিন্তু ধোঁকা খাওয়া পছন্দ করে না। এবার এরা তো ব্যক্তিটিকে একেবারেই চেনে না, তাই তার পরিচয় জানতে চাইলে সে কিছু না বলে শুধু এটুকু জানায় যে এবার তোমাদের সকলকে ভীষণ সাবধানে থাকা উচিত। এদিকে স্যাম যেহেতু ওই কোম্পানিতে কাজের পাশাপাশি একজন ভালো রাঁধুনি, তাই সেই রাতে রেস্টুরেন্টে রান্নার সময় হঠাৎ একজন খাবার ফেরত দিয়ে জানায় খুব বাজে হয়েছে খাবারটা। কিন্তু সেখানে থাকা আরেকটা বড় রাঁধুনি খাবারটাকে টেস্ট করে স্যামের মনোবল বাড়ায় এবং জানায় কাস্টমারের মাথা খারাপ হয়ে গেছে, এই খাবারটা ভীষণ সুন্দর খেতে। সেদিন ফেরার পথে সে তার গার্লফ্রেন্ডের কাছে যায় যাতে তাদের সম্পর্কটা ঠিক করতে পারে, কিন্তু তার গার্লফ্রেন্ড অর্থাৎ মলি চায় না যে তাদের সম্পর্কের জন্য স্যাম তার স্বপ্নের চাকরি অর্থাৎ প্যারিসে একজন বড় শেফ হওয়ার সুযোগটা ছেড়ে দিক। আর এই কারণেই মলি নিজেকে আস্তে আস্তে পিছিয়ে নিচ্ছে। পরের দৃশ্যে আমরা দেখি পিটার এসেছে তার গার্লফ্রেন্ড ক্যান্ডিসের কাছে সাপোর্ট করতে। আসলে ক্যান্ডিস ন্যাশনাল লেভেলে জিমনাস্টিক করে এবং সেদিন ছিল তার ফাইনাল প্র্যাকটিস। নিয়ম মতো একটু পর থেকেই বেশ কঠিনভাবে তাদের প্র্যাকটিস শুরু হয়ে যায়, কিন্তু আমরা লক্ষ্য করি মৃত্যু তার নিজের ফাঁদ পাততে শুরু করে দিয়েছে। ওই স্থানে এসি চলছে না দেখে সেখানে থাকা স্ট্যান্ড ফ্যান চালিয়ে দেওয়া হয়। বেশ কিছুক্ষণ ভালোভাবে প্র্যাকটিসও চলতে থাকে। একটু বাদে এসি চালু হয়ে যায়, তবে এসি থেকে একটি স্ক্রু খুলে তাদের সেই প্র্যাকটিসের কাঠের ওপর এসে পড়ে। সৌভাগ্যবশত প্রথমে ক্যান্ডিসের ওখানে কিছু হয় না, তাই সে পরবর্তী স্টেপে প্র্যাকটিসের জন্য চলে আসে। এবার আরেকটি মেয়ে যখন ওইখানে প্র্যাকটিস করছিল তখন তার পায়ে ওই স্ক্রুটা গেঁথে যায়। ওখানে হাতে লাগানো পাউডারের বস্তাটা উল্টে টেবিল ফ্যানের হাওয়ায় ক্যান্ডিসের সামনে উড়ে আসে। এবার ক্যান্ডিস তো কিছু দেখতে না পেয়ে ব্যালেন্স হারিয়ে ওপর থেকে পড়ে যায় এবং খুব জঘন্যভাবে তার ওখানেই মৃত্যু হয়ে যায়। এই সব কিছুর পরে যখন আবার তারা অফিসে জয়েন করে তখন দেখা যায় বাকি মারা যাওয়া কর্মচারীদের জন্য পুরো অফিসটাই ভীষণ ফাঁকা। তবুও পিটারকে আমরা দেখি সে অফিসে এসেছে শুধু একটাই কারণে, যাতে তার গার্লফ্রেন্ডকে হারানোর দুঃখটা ভুলে থাকতে পারে। এদিকে কোম্পানির এই আইজ্যাক নামক ছেলেটি ফাঁকা থাকা ওই ডেস্কগুলোর সামনে এসে ঘুরঘুর করতে থাকে, কোথায় কি পাওয়া যায় সেটা খুঁজতে থাকে। এবার সে কোথাও থেকে টাকা আবার কারোর ডেস্ক থেকে ম্যাসেজ পার্লারের ফ্রি ভাউচার চুরি করে নেয় এবং সেই ম্যাসেজ পার্লারের ঠিকানা ধরে সেখানে পৌঁছেও যায়, কিন্তু সে জানতো না ওখানেই তার শেষ দিন লেখা ছিল। এবার ওই ম্যাসেজ পার্লারটি ছিল ভীষণ প্রফেশনাল এবং সভ্য একটি জায়গা, কিন্তু এই ব্যাটা গিয়ে সেখানে ভুলভাল ডিমান্ড করলে মেয়েটি বুদ্ধি করে তাকে একটি রুমে নিয়ে যায় এবং যেখানে একটি বয়স্ক বুড়ি তাকে মেসেজ করতে আসে। এটা দেখে সে চমকে গেলেও তার কিছু করার থাকে না, কারণ সেই ম্যাসাজের কাজ শুরু হয়ে গিয়েছিল। এবার ম্যাসাজের সময় সেখানে কিছু সূচালো বস্তুগুলো তার শরীরের মধ্যে ঢুকিয়ে দিয়ে মহিলাটি একটু বাইরে যায়। এদিকে হঠাৎ ধূপের ছাই থেকে পাশে একটু আগুন লেগে যায়। ওটা দেখে সে চিৎকার করলেও কেউ শুনতে পায় না। এবার ওই অনপক্ত কাঠের টেবিল থেকে সে নিচে পড়ে যাওয়ায় সূচালো জিনিসগুলো তার শরীরে আরো গভীরভাবে গেঁথে যায়। আইজ্যাক কিছুক্ষণ অবচেতন অবস্থায় থাকার পর জ্ঞান ফিরে পেয়ে নিজের শরীর থেকে ওই বস্তুগুলো বের করার চেষ্টা, কিন্তু তখনই সে দেখে জ্বালানি তরলে ধীরে ধীরে আগুন লেগে যাচ্ছে এবং সে পালাতে গিয়ে পা পিছলে পড়ে যায়। এবার হয়তো তোমরা সকলেই ভাবছো তার মৃত্যু হয়তো এই রুমের মধ্যে আগুনে পুড়েই হতে চলেছে, কিন্তু এমনটা নয়। দেওয়ালে রাখা একটি ভারী মূর্তি হঠাৎ সেখান থেকে স্লিপ করে তার মাথায় পড়ে তার ওখানেই মৃত্যু হয়ে যায়। অর্থাৎ মৃত্যু কাকে কিভাবে টেনে নেবে সেটা আমরা কোনোদিনই আন্দাজ করতে পারি না। এবার বাকি বন্ধুরা যখন আইজ্যাককে ওই স্থানে দেখতে আসে তখন দূর থেকে ব্লাডওয়ার্থ নামক ব্যক্তিটিকে স্যাম আবারও দেখতে পায়। এবার তো সে দৌড়ে এসে তার কাছে জানতে চায় এসব কি হচ্ছে আমাদের সাথে, আর আমি নিশ্চিত তুমি এই অদ্ভুত ঘটনাগুলোর সঙ্গে কোনো না কোনো ভাবে যুক্ত আছো। তখন এই ব্যক্তি জানায় তোমরা ওই ব্রিজের মৃত্যুকে এক প্রকার ধোঁকা দিয়ে বেঁচে গিয়েছিলে, যেটা মৃত্যু কোনোভাবেই মেনে নেবে না, তাই তোমাদের সবাইকেও একে একে মরতে হবে। এসব শুনে পিটার জানতে চায় তবে এটা থেকে বাঁচার কি কোনো উপায় নেই? তখন ওই ব্যক্তি বলে একটাই পথ আছে, তুমি যদি অন্য কোনো সুস্থ সবল মানুষকে মেরে তার জীবনের আয়ু নিয়ে নিতে পারো তাহলে সে যতদিন পৃথিবীতে বাঁচে থাকতো তুমি তার
তার জায়গায় ততদিনই বেঁচে থাকবে, অর্থাৎ তোমায় কাউকে খুন করতে হবে। কিন্তু এই অন্যায় কাজ তো তারা একেবারেই করতে রাজি না। এরপর ওই ব্যক্তি সেখান থেকে চলে যায়। এবার এরা সিদ্ধান্ত নেয় এই বিষয়টা অলিভিয়াকে জানানো দরকার। ওদিকে অলিভিয়াকে দেখি সে চোখের অপারেশন করাতে হাসপাতালে গেছে। রীতিমতো সমস্ত চেক আপ আগেই করা ছিল, তাই সে ডাক্তারের সঙ্গে অপারেশন থিয়েটারের দিকে চলে আসে। এরপর সে অপারেশন টেবিলের উপরে শুয়ে পড়ে। আসলে তার সেই চোখের পাওয়ারের সমস্যার জন্যই একটা লেজার ট্রিটমেন্ট নিতে চলেছে। ডাক্তারও সেই মতো তার মাথাটা সঠিক পজিশনে আটকে নেয় এবং পরবর্তী কাজগুলো করতে শুরু করে। এদিকে সে এতটা ভয় পেয়ে থাকে যে হাতে থাকা পুতুলটা অতিরিক্ত চেপে ধরায় তার চোখটা খুলে নিচে পড়ে যায়। এবার ডাক্তার যখন কম্পিউটারের ডেটাগুলো ইনপুট করছিল, কিছু কম দেখতে পেয়ে সেটা আনতে বাইরে চলে যায়। এদিকে ওটির মধ্যে বিদ্যুৎ শর্ট সার্কিট হয়ে ওই মেশিনের তাপমাত্রা আচমকা বাড়তে শুরু করে এবং হঠাৎ লেজার মেশিন চালু হয়ে তার চোখ নষ্ট হয়ে যায়। সে তো ছটফট করতে করতে কোনো প্রকারে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু বারবার সেই লেজারের আগুন তার প্রচন্ড ক্ষতি করছিল। ওদিকে স্যাম এবং মলি দৌড়ে হাসপাতালে এসে তার খোঁজ নিতে চাইলে ডাক্তারবাবু জানায় সবকিছু তো ঠিক আছে, সে এখন ওটিতে আছে। কিন্তু হঠাৎ তার চিৎকার শুনে তারা সকলে ভেতরে আসে। তখন তার অবস্থা দেখে এরা হতবাক হয়ে যায়। কিন্তু ওই পর্যন্ত সে বেঁচে থাকতে পারলেও তার মৃত্যুটা হয় মেঝেতে পড়ে থাকা সেই পুতুলের চোখে স্লিপ খেয়ে ওই ওপরের ফ্লোর থেকে কাঁচ ভেঙে নিচে পড়ে গিয়ে। এবার এই দুর্ঘটনার পর পুলিশ স্টেশনে তাদের আবারও ডেকে পাঠানো হয় এবং সন্দেহজনক কিছু প্রশ্ন করা হয়, কিন্তু এরা তো নিরুপায় হয়ে কিছুই উত্তর দিতে পারছে না। এরপর তারা বাড়ি ফিরে এসে এটা বোঝার চেষ্টা করে যে ওই দুঃস্বপ্নে দেখা মৃত্যুর অর্ডার অনুযায়ী পরপর মানুষ মারা যাচ্ছে। তার মানে অলিভিয়ার পর মৃত্যুর পালা সেই ন্যাথান নামক ছেলেটির। ওদিকে ন্যাথান যেখানে কাজ করে সেখানে কর্মচারীদের সঙ্গে ন্যাথানের তর্ক বিতর্ক চলছিল। সেই সময় হঠাৎ একটি মেশিন পড়ে সামনের ব্যক্তি অর্থাৎ এই ট্রয় নামক ব্যক্তিটির মৃত্যু হয়ে যায়। এরপর তো অফিসের বাকি সবাই সেখানে উপস্থিত হয়। এবার পিটার রাগের মাথায় জিজ্ঞাসা করে, তুমি কি নিজের আয়ু পাওয়ার জন্য ওই ব্যক্তিকে ইচ্ছা করে মারলে? ন্যাথান জানায় একেবারেই নয়, ওই ব্যক্তি দুর্ঘটনা চক্রেই মারা গেছে, আমি ইচ্ছে করে ওকে মারিনি। এবার এই কথা চলাকালীন হঠাৎ মেশিনের একটি রেঞ্চ এসে তাদের কোম্পানির বস ডেনিসের মাথায় লাগে এবং সে ওইখানেই মারা যায়। এটা হলো কারণ একবার যেহেতু ন্যাথানের মৃত্যুটা টলে গেছে, তাই তারপর থেকে যাদের নাম্বার আছে তাদের মৃত্যু শুরু হয়ে গেছে। এরপর থেকে মলি স্যামকে একটু সাবধানে থাকতে বলায় স্যাম জানায়, আইজ্যাকের মৃত্যু যদি একটা ম্যাসাজ টেবিলে হতে পারে তাহলে আমি সাবধানে থেকেও বা কি করব? আমি যেমন স্বাভাবিকভাবে জীবনযাপন করি, যদি মৃত্যু আমার কপালে লেখাই থাকে তাহলে যে কোনো মুহূর্তেই আমি মারা যেতে পারি। এই বলে সেদিন রাতে সে রেস্টুরেন্টে কাজের জন্য চলে যায়। এবার সমস্ত কাজ শেষ হওয়ার পর ওদিন রাতেই রেস্টুরেন্টে সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে একটু সময় কাটাচ্ছিল, কারণ না জানে কখন তার মৃত্যু চলে আসে। সেই সময় পিটার সেখানে গিয়ে হাজির হয় এবং তাদের মাঝখানে গিয়ে বসে পড়ে, যদিও সে জানে এরা দুজনে একটু ব্যক্তিগত সময় কাটাচ্ছিল। এবার সে এদের দুজনকে জানায় ওই ব্লাডওয়ার্ড নামক ব্যক্তিটির কথা অনুযায়ী সেও অনেককে নাকি মারতে চেষ্টা করেছে এবং তাদের আয়ু নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু অনেক চেষ্টার পরেও কাউকে সে মারতে পারেনি। এবার পিটার হঠাৎ রাগের মাথায় জানায়, তুমি সেদিন তোমার গার্লফ্রেন্ডকে শুধু বাঁচিয়েছিলে, আমাদেরকে ছেড়ে, তাই ওরও বাঁচার কোনো অধিকার নেই। এই বলে বন্দুক বের করে সে মলিকে মারতে চেষ্টা করে। এবার এই পরিস্থিতিতে তাকে বাধা দেওয়ার জন্য স্যাম তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ হাতাহাতি এবং মারপিট হতে শুরু করে। এদিকে পুলিশ তো তাদের সকলের উপরে বেশ কিছুদিন ধরে নজর রাখছিল, তাই রেস্টুরেন্টের মধ্যে ভাঙচুরের আওয়াজ শুনে তারও সন্দেহ হয়। এদিকে পিটার স্যামকে আঘাত করে অজ্ঞান করে দেয় এবং মলিকে মারার জন্য এগিয়ে আসে। মলি বেশ কিছুক্ষণ লুকিয়ে বাঁচতে পারলেও যখন পুলিশটি সেই রেস্টুরেন্টের মধ্যে চলে আসে তখন পিটার হঠাৎ গুলি করে সেই পুলিশটাকেই মেরে দেয়। এবার মলি জানায় যে তুমি যেহেতু পুলিশকে মেরে তার আয়ু নিয়ে নিয়েছো তাই তুমি হয়তো বাঁচতে পারো, কিন্তু পিটার আবারও মলিকে মারতে দৌড়ায় এই ভেবে যে একজন পুলিশকে হত্যা করার একমাত্র সাক্ষী ছিল ওই মলি। এদিকে স্যাম কোনো প্রকারে উঠে আবারও ঝাঁপিয়ে পড়ে পিটারের উপর এবং আবারও তাদের মধ্যে বেশ কিছুক্ষণ লড়াই চলতে থাকে। এরপর যখন একটি ছুরি হাতে পিটার মলিকে মারতে আসছিল তখন একটি ধারালো বস্তু দিয়ে স্যাম এক প্রকার নিরুপায় হয়ে পিটারকে মারতে বাধ্য হয় এবং পিটারের ওখানেই মৃত্যু হয়ে যায়। এবার দৃশ্য বদলায় এবং আমরা চলে আসি একটি ফ্লাইটের দৃশ্যে, যেখানে স্যাম এবং মলিকে দেখি তারা দুজনেই প্যারিসে যাচ্ছে এবং এটা ছিল সেই ফ্লাইট যেটাতে অ্যালেক্স প্রথমবার মৃত্যুর দৃশ্য দেখতে পেয়েছিল এবং তার বাকি বন্ধুদের ওখান থেকে নামিয়ে নিচ্ছিল। সেই ঝামেলাও এরা দুজন তাদের চোখের সামনে দেখতে পায়। এবার এই অ্যালেক্স নামক ছেলেটি কে তোমরা কম বেশি সকলেই জানো যারা ফাইনাল ডেস্টিনেশন মুভির প্রথম পার্টটা দেখেছো। তো এরাও ছিল সেই ফ্লাইট 180-র মধ্যে এবং যেমনটা তোমরা সকলেই জানো ওই ফ্লাইটটা টেক অফ হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিশাল বিস্ফোরণে প্লেনটা ধ্বংস হয়ে যায় এবং স্যাম ও মলি সহ সকল যাত্রী মারা যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি ন্যাথান একটি ডাক্তারের সঙ্গে একটি বারে দাঁড়িয়ে কথা বলছে। সেখানে সে জানতে পারে ওই দিন কোম্পানিতে দুর্ঘটনা চক্রে যে ট্রয় নামক ব্যক্তিটির মৃত্যু হয়ে গেছিল তার পোস্টমর্টমে জানা গেছে যে তার মাথায় নাকি আগে থেকেই একটি টিউমার ছিল, অর্থাৎ সেদিন দুর্ঘটনা চক্রে মারা না গেলেও তার আয়ু নাকি বেশি দিনেরও ছিল না। এটা শুনে ন্যাথানও একটু অবাক হয়। এরপর হঠাৎই ওই বারের ছাদ ভেঙে তার উপর পড়ে যায় এবং তারও মৃত্যু হয়ে যায়। আর এখানেই ফাইনাল ডেস্টিনেশন 5 মুভি
মুভিটির সমাপ্তি ঘটে। অবশেষে ফাইনাল ডেস্টিনেশন মুভির প্রত্যেকটা পার্ট এক্সপ্লেন করা শেষ হয়ে গেল। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরপর খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের কোনো মুভিতে। আপনাদের কি কি মুভির এক্সপ্লেনেশন চাই সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো।